আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আর 2 মিনিট ওয়েট করি, সবাই আসুন। আসসালামু আলাইকুম, আশা রাখি সকলে ভালো আছেন। সো থ্যাংক ইউ সো মাচ ব্যস্ততার মধ্যেও জয়েন করার জন্য। সো বেসিক্যালি আমাদের প্রতি সপ্তাহে এরকম কনসালটেশন হয় আর কি, যারা আর কি এআই সেক্টরে, মানে এআই ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্ল্যান করতেছেন যে ক্যারিয়ার বিল্ড করবেন, বাট মেবি কারেন্ট যে সিচুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড, আপনারা হয়তো অনেকে কনফিউজড যে আসলে কিভাবে আগাবো আমরা, ঠিক আছে? তো এই বিষয়ে আর কি আমি অনুরোধ করব যে আপনারা সকলেই যার যার জায়গা থেকে নিজের পরিচয় দিয়ে নিজের প্রবলেমের কথা শেয়ার করবেন, সো দ্যাট আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে আপনাকে ইনশাল্লাহ গাইড করার। ওকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে আপনার কথা। জি, শোনা যায়। আচ্ছা আচ্ছা, ওকে। সো প্রথমে আমার পরিচয় দিই, আমার নাম হলো সালমান মোহাম্মদ সুলতান। সো আমি ইনোভেটিভ স্কিলস এর ফাউন্ডার। সো আমার এআই তে আমার এক্সপিরিয়েন্স হলো প্রায় 12 বছরের কাছাকাছি আর কি, ঠিক আছে? তো বেশ কিছু কোম্পানিতে অনেক বছর কাজ করছি, দেশে বাইরেও ছিলাম। তো এখন নিজের এআই এজেন্সি আছে আলহামদুলিল্লাহ। তো 8টা দেশের সাথে কাজ করতেছি আমরা। সো আশা রাখি ইনশাল্লাহ একটা ভালো ইন্টারেক্টিভ ডিসকাশন হবে আমাদের মধ্যে। তো আমি প্রথমে ওয়ান বাই ওয়ান, যেহেতু এখানে 11 জন আছেন, সো প্রথমে আমি হুমায়রা আক্তার, আছেন আপনি? হুমায়রা আক্তার। আচ্ছা, তা হুমায়রা আক্তার আছেন? জি, আমি হ্যালো। আছি। আচ্ছা আচ্ছা। সো এবার বলেন যে আপনার এআই ক্যারিয়ার কনসালটেন্সির ক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন আছে, অথবা যে কোনো আপনি যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক। ভাইয়া, আমি এখন পর্যন্ত এনএলপি ক্লাস করতেছি, বাট আপনারা অনেক আগায়, আমি অনেক পিছনে, কারণ মাঝে আমার ইউনিভার্সিটি পরীক্ষা ছিল, তখন আমার গ্যাপ পড়ছে। সো হুম। আমি এখনো পর্যন্ত ওরকম কোনো কোশ্চেন ফেস করি নাই, করলে আমি অবশ্যই আপনাদের জানাবো। আচ্ছা আচ্ছা। তো এটা কি পরীক্ষার কারণে পিছিয়ে গেছেন?
জি, মানে আমার 4 মাসের সেমিস্টার, তো মিড টার্ম থাকলে দেখা যায় তখন আর ক্লাসগুলো মানে 1 সপ্তাহ ধরে আর ক্লাসগুলো অ্যাটেন্ড করা হয় না, প্লাস ফাইনাল থাকলেও হয় না, এইভাবে আমি আর কি পিছাই গেছি একটু। আচ্ছা আচ্ছা, এইটা নিয়ে আমি কিছু বলতে চাই, যদি কিছু মনে না করেন, ঠিক আছে? কি ওকে। বলেন? আচ্ছা। সো যেটা হয় যে আমাদের মানে আমরা মনে করি যে আমি এরকম অনেক কেস পাইছি যে ফর এক্সাম্পল পরীক্ষা আসছে, পরীক্ষার কারণে আমি একটা জিনিস শিখতে গেছি, ওটা পিছিয়ে গেছে, তাই না? ওকে, ইটস টোটালি ফাইন। বাট যদি আমি গবেষণা করে দেখছি যে মানে পরীক্ষার প্রিপারেশনের জন্যই যে আসলে সে ক্লাসে অ্যাটেন্ড করে না, বিষয়টা তা না। কারণ কি আমাদের সারাদিনে ধরেন যে 24 ঘন্টা আমাদের সারা সারাদিনে আমাদের থাকে, তাই না? তো আমি ধরলাম যে ফর এক্সাম্পল আপনি ঘুমান কত ঘন্টা এভারেজ? জি, এভারেজ কত ঘন্টা ঘুমান? এভারেজ আমার ঘুম একটু বেশি, 8-9 ঘন্টা ঘুমাই। 8-9 ঘন্টা, ঠিক আছে, 8 ঘন্টা ধরলাম। আচ্ছা, সো 8 ঘন্টা ধরলাম। এখন তাহলে আর 16 ঘন্টা বাদ ধরেন যে খাওয়া দাওয়া বাকি যে আদার্স টাস্ক নামাজ পড়া, সেখানে ধরেন যে আরো 3 ঘন্টা চলে গেল, আপনার 11 ঘন্টা নাই, ঠিক আছে? তারপর ধরেন যে আপনি ইউনিভার্সিটি, নিজের পড়াশোনা সবকিছু মিলে আপনার কিন্তু, আমি যদি ধরি যে আরো 9 ঘন্টা, তাহলে 11 9 কত বলেন? 20 ঘন্টা। সো এরকম হয় যে আপনি দেখবেন যে আপনি যাই করেন না কেন, এই 4 থেকে 5 ঘন্টা একটা বাফার টাইম আপনার সবসময় থাকবে, ঠিক আছে? আপনি চাকরি করেন, বিজনেস করেন, অথবা ইউনিভার্সিটিতে ক্লাস করেন, অথবা পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, দেখবেন 4 থেকে 5 ঘন্টা বাফার টাইম থাকে। এখন প্রশ্ন হলো যে আমাদের এই বাফার টাইমটা কোথায় চলে যায়, মানে এই সময়টা কোথায় চলে যায়? তো দেখবেন যে এই সময়টা, আপনার ক্ষেত্রে কি ঘটে খানি জানি না, এটা আপনি বের করবেন। অনেকের ক্ষেত্রে দেখছি যে এই সময়টা সে হয়তো বা রিলসে চলে যাচ্ছে, সে হয়তো বা ফেসবুকে চলে যাচ্ছে, সে হয়তো বা এমন একটা কাজ করতেছে যেটা ওই সময় না করলেই চলতো। সো আপনি যদি এটা বের করতে পারেন যে এই যে আমার যে একটা 4 ঘন্টা 5 ঘন্টা যে সময়, যে সময়টা আসলে আমার আছে, ওই সময়টাতে আপনি ইউটিলাইজ করেন নিজের স্কিল ডেভেলপমেন্ট করার। কথা বুঝছেন? ওকে। জি কারণ ভাইয়া। হলো যে মানে আমাদের লাইফটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হইলো যে ডিসিপ্লিন হইতে হবে, ঠিক আছে? ডিসিপ্লিন ইন এ সেন্স হইলো যে মানে আমি কখন কোন কাজটা করব, এটা একদম ডিটারমাইন থাকতে হবে। ধরেন আপনি আমার আমার কথা যদি বলি, আমি হলো রাত 11:30 থেকে রাত 12:30, এই 1 ঘন্টা আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি। বুঝছেন? কি মিডিয়া? রাত জি সাড়ে জি। রাত 11:30 থেকে রাত 12:30 আমি সোশ্যাল মিডিয়া, ধরেন যে লিঙ্কডিনে থাকি অথবা ফেসবুকে থাকি, এটা আমার ফিক্সড। আবার ধরেন যে সকালবেলা আমি কোন সময়টা মিটিং করব, বিকালবেলা কার সাথে দেখা করব, অথবা সারাদিন আমি কোন সময় পড়াশোনা করব, এগুলো যেটা হয় যে আমার উইকলি একটা প্ল্যানিং থাকে যে এই উইকে আমার এই সময় এই কাজটা করব। আমার কাছে যেটা মনে হয় যে যদি আপনি এভাবে করেন, হোপফুলি ইনশাল্লাহ আপনার যে এই যে পরীক্ষার কারণে যে একটু স্লো হয়ে যাওয়া, এটা ওভারকাম করতে পারবেন, ঠিক আছে হুমায়রা? ওকে ভাইয়া, ওকে, আমি তো নেক্সট এটা, টাইম থেকে ট্রাই করব। হ্যাঁ, এটাকে এক্সিকিউট করেন, ঠিক আছে? ওকে, জি আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হলো তাহসিন আজাদ সৈকত। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কি খবর? তুমি কি ওই যে তোমার ভাইয়ের নাম কি জানি, আরে, কোরিয়া, সামনে আছেন? সামদানি ভাইয়ের ছোট ভাই নাকি? জি ভাই। ও, কেমন আছো তুমি? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি গ্রাজুয়েশন করছো? না ভাই, আমার এটা লাস্ট সেমিস্টার আর কি, ইনশাল্লাহ বলবো।
গুড গুড। তো বলো কি ধরনের পরামর্শ চাও? ভাই আমি একটা রিসার্চ নিয়ে কাজ করতেছি। এখন ভাই সমস্যা হলো কি, আমাদের রিসার্চের টপিকটা হচ্ছে সিসিটিভি ইন্ট্রুশন ডিটেকশন আর কি। এখন আচ্ছা। ভাই এটাতে ভাই সমস্যা হলো যে আমি কিছু জিনিস ভাই সমস্যা ফেস করতেছি, যেমন ভাই প্রথমত ভাই ডাটা সেটের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ভাই আমি অ্যানোটেশনের ক্ষেত্রে আর কি। এখন ভাই আমি ইয়া, যে ডাটা সেটটা কালেক্ট করতেছি ভাই রো ফ্লো থেকে করতেছি, রো ফ্লো থেকে যে আগে থেকে যে অ্যানোটেশন এখান থেকে ফোর্ক করে তারপর ডাটা সেটটা কালেক্ট করতেছি আগে। এখন ভাই সমস্যা হলো কি, আমার নর্মাল ইমেজে কিছু ফেস করা হচ্ছে। আর একটা হলো কি ভাই, আমি মনে করেন কোন ভার্সন ইউজ করবো, এটা ইউলো ভার্সন 8 নাকি মোবাইল নেট ভার্সন 5 ইউজ করলে বেটার হবে, এটা নিয়ে ভাই একটু কনফিউশনে পড়ছে আর কি ভাই। আচ্ছা একটু দাঁড়াও, তোমার টপিকটা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। তোমার টপিকের নামটা কি? আহ, ভাই আমি টপিকের নামটা বলছি রিয়েল টাইম ইন্ট্রুশন ডিটেকশন। ইন্ট্রুশন, তাই না? জি ভাই। ইউজিং ডিপ লার্নিং। ইউজিং ইউলো ভার্সন 8 আর কি ভাই। এই পেপারটা পড়া হয়েছে? আহ, না না ভাই, এটা পড়া হয়নি। আচ্ছা, এটা হলো রিসেন্টলি পাবলিশ হয়েছে, ঠিক আছে? জি ভাই। এই যে ইন্ট্রুশন ডিটেকশন রিয়েল টাইম। সো এখানে আই থিঙ্ক একটা আইডিয়া পাওয়া যায় লাইক রিসেন্টলি আসলে কোন মডেলগুলো ভালো কাজ করতেছে, ঠিক আছে? জি ভাই। ওকে। সো এটার ক্ষেত্রে যেটা করতে পারো যে মানে তোমার ডাটা সেট কি, কোন কোন ডাটা সেট ইউজ করতেছো? ভাই ডাটা সেট এই রো ফ্লো থেকে কয়েকটা আগের থেকে লেবেলিং করা এই ডাটা সেট গুলো ইউজ করতেছি কি ভাই। বা তোমার অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন কি? ধরো যে তুমি ডাটা সেট তো ওপেন সোর্স থেকে ইউটিলাইজ করতেছো, প্লাস জি ভাই। তুমি ধরো যে ইউলো ভিট ইউজ করতেছো। জি সো ভাই। তোমার আসলে এখানে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনটা কি? কারণ এটা নিয়ে তো অনেকে কাজ করছে। ভাই এখানে কন্ট্রিবিউশন বলতে বলতে গেলে কি ভাই অ্যাকুরেসি নিয়ে দেখা। আর একটা জিনিস হলো কি ভাই রিজন অফ ইন্টারেস্ট করা আর কি। মানে এখানে আমাদের সুপারভাইজার একটা কমিটি নোবেলিটি বলছে যে এখানে আমরা চাইলে আরওআই বেস্ট করতে পারি, যাতে মনে করেন ওই কেশিয়ারে আরওআই দিলে যাতে আনঅথরাইজ কোনো পার্সন ঢুকলে এটা যাতে ভাই একটা নোটিফিকেশন আসে এরকম। এটা তো অলরেডি ডেভেলপ না, মানে তোমার ইউনিক মানে ইউনিক মেথোডোলজিটা কি আসলে? ভাই ইউনিক বলতে গেলে ভাই উনি বলছে যে অ্যাকুরেসি ইমপ্রুভ করা যায় কিনা এরকম আর কি ভাই। মানে অ্যাকুরেসি অ্যাকুরেসি, অ্যাকুরেসি বলতে ইন টার্মস অফ হোয়াট? ধরো যে আগের কোনো পেপার কি আছে যে যাদের সাথে কম্পেয়ার করতেছো? ব্যাপার বলতে ভাই ব্যাপার অনেকগুলা রাখছিলাম আর কি, 10টার মতো ভাই ভাই, মানে আচ্ছা, রেফারেন্স হিসেবে। তো তুমি যেটা করো, মানে প্রথম যে স্টেপটা আমি তোমাকে বলবো সেটা হলো যে প্রথমে আগে একটা টেবিল বানাবা, ঠিক আছে? জি ভাই। ওকে। ওকে ভাই। একটা টেবিল বানাবা। সো ওই টেবিলের ওই টেবিলে তুমি রিসেন্ট রিসেন্ট 10টা পেপারের সেম, তোমার সেম টপিকে, তোমার সেম টপিক এবং সেম ডাটা সেট, ঠিক আছে? ওকে। জি ভাই। যদি সেম ডাটা সেট না পাও, অন্য ডাটা সেট সমস্যা নাই, বাট সেম টপিক তুমি যেটা দেখবা যে যদি ইওলো ইউজ করো, লেটেস্ট 10টা পেপারের ইওলো রেজাল্ট গুলা বের করো, আচ্ছা ভাইয়া। ঠিক আছে? তাহলে ওখানে আচ্ছা। একটা প্যাটার্ন পাবা যে আসলে কোন ভার্সনের মডেলটা ভালো পারফর্ম করতেছে, ঠিক আছে? ওকে। তো আচ্ছা ভাইয়া। এখন ধরো যে তুমি দেখলা যে ওখানে লাইক মোস্ট যেটা মোস্ট হাইয়েস্ট অ্যাকুরেসি ফর এক্সাম্পল 95%। তো তোমার তখন দেখা যাবে যে হয়তোবা তুমি তখন প্রি প্রসেসিং লেয়ারে কিছু নিয়ে আসলা, অথবা তোমার ইওলোর সাথে আরেকটা মডেল মিক্স করে
তুমি ধরো যে ওইটাকে অ্যাকুরেসি বাড়াইতে পারো, বুঝছো? তো এটাকে ধরো যে একটু ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে। হ্যাঁ, তো আমি তোমার জায়গায় থাকলে এই কাজটাই করতাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, ওকে ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে? না ভাই, না ভাই। আচ্ছা আচ্ছা, ভাই, তাহলে আপনাকে এটা পরে আপনাকে জানাবো তাহলে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, ঠিক আছে। চলো ভাইয়া, চলো ভাইয়া। ওকে। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে হলো আর আর জিও, আর জিও না, না এ আর জে, এ আর জে ওয়াই ও। আপনার মানে নামের উচ্চারণটা কি? আপনি মিউট আছেন। আরজু। আরজু, ওকে, সরি। হ্যাঁ ভাইয়া, বলেন কি অবস্থা, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন কিভাবে হেল্প করতে পারি। অ্যাকচুয়ালি আমি বর্তমানে ডাটা অ্যানালিস্ট, আমার কোর্স কমপ্লিট, বাট আমার হচ্ছে পাইথন নিয়ে কাজ করতেছে আর কি। পাইথনে এখন অ্যাডভান্স লেভেলে আছি। তো এখন আমার হচ্ছে ফাইন্যান্সের যে আপনার হচ্ছে এআই এর যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, এটা এর ব্যবহারটা একটু শিখতেছি আর কি। তো এর তো এখানে কোনো মানে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে? সমস্যা বলতে হচ্ছে আপনার হচ্ছে যেমন ক্লাউডে হচ্ছে আপনার প্রম্পট, মানে যেগুলো ওগুলো মানে ফাংশন গুলো বোঝা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম যে কোডেক্স, তারপর আপনার হচ্ছে ওগুলো আর কি, ওগুলো একটু মানে ডিপলি একটু জানার চেষ্টা করতেছি। বাট এগুলো তো অনেক কিছু ফাংশন এখন আপডেট আসছে, আবার এখন ওপাস্টো 4.8 নতুন আসছে। তো এই আর কি। সরি, 4.8 না, 4.7 মেবি, তো হোয়াট আই যেটা ক্যান আপডেট। রিকমেন্ড টু ইউ, ধরেন যে আপনি মানে হুম হুম। আপনি যেহেতু ফাইন্যান্স ডিপার্টমেন্টে লাইক ইউ আর ইন্টারেস্টেড, তো আপনি যেটা করেন যে নাওএডেইজ আসলে ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে আমাদের এটা বুঝতে হবে, ঠিক আছে? এবং এই হুম হুম। সিগন্যালটা আমরা যদি না বুঝি, আমরা এই অ্যাটলিস্ট এই সেক্টরে আমাদের সার্ভাইভ করা ডিফিকাল্ট হবে, ঠিক আছে? সো আমি একটা স্ক্রিন শেয়ার এক্স্যাক্টলি। করি, আমি স্ক্রিন শেয়ার করি। আহ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন, রিসেন্ট টাইমে লাইক যারা ফাইন্যান্স সেক্টরে, তো ফাইন্যান্স সেক্টর তো অনেক বড় একটা সেক্টর। ধরেন যে আমরা যদি বলি ফিনটেক, তাই না? ফিনটেক, ফাইন্যান্স টেকনোলজি, তিনটে। এই সেক্টর নিয়ে কিন্তু অসংখ্য কাজ হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন রিসেন্টলি পালস ফাইন্যান্স নামে তারা একটা ফান্ড রেজ করছে, ঠিক আছে? সো 40% হায়ার yields অন কোম্পানি ক্যাশ ইন আন্ডার 5 মিনিটস, ঠিক আছে? তার মানে এই যে আপনি যদি দেখেন যে এই যে ওয়াই কমিউনিটি যদি যান, আপনি দেখবেন যে এখন আসলে কারা ফান্ড পাচ্ছে। সো আপনি যদি এখান থেকে 25-26 যদি আমি সার্চ দেই, মোস্টলি দেখবেন যে যারা আসলে কোন একটা কমপ্লেক্স প্রবলেম এআই এজেন্ট দিয়ে সলভ করে কস্ট অপটিমাইজ করতেছে, ইফিসিয়েন্সি বাড়াচ্ছে, ঠিক আছে? তারা ফান্ড পাচ্ছে। তার মানে আপনি হুম। যেহেতু ফাইন্যান্স সেক্টরে পড়াশোনা করতেছেন, এদিকে স্কিল ডেভেলপ করতেছেন উইথ দা ডাটা অ্যানালাইসিস, সো আপনি যেটা করবেন যে ফাইন্যান্স সেক্টরে ছোট ছোট এআই এজেন্ট বানাবেন, ঠিক আছে? ওকে, ছোট ছোট এআই এজেন্ট বানাবেন, যেটা আসলে কি করবে,
কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করবে। ধরেন আমি আপনাকে বললাম যে ফাইন্যান্সের যেমন বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করতে হয়, তাই না, বিভিন্ন কোম্পানি, রাইট? যেমন লাইক ভাই আমি যদি বলি অটোমেশনের হ্যাঁ, মতো কাজ নাকি? হ্যাঁ, এআই বটস। হ্যাঁ, এনিথিং, মানে আপনি আচ্ছা। যেটাই বললেন না কেন, সমস্যা নেই। তো ধরেন যে আমি আপনাকে জাস্ট বললাম যে আপনি এমন একটা সিস্টেম বানান যেটার মাধ্যমে ওই সিস্টেমটা আমাকে বলে দিবে আমি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা আমার জন্য উচিত হবে কিনা, ঠিক আছে? আরো যদি ইনসাইটে যান, কতদিনের জন্য উচিত হবে, কত টাকা মিনিমাম দিলে ভালো এবং কত টাকা ম্যাক্সিমাম দিলে ভালো। তার মানে আপনি ইনভেস্টরদের টার্গেট করে একটা সিস্টেম বানাতে পারেন, ঠিক আছে? কারণ কি, নাওএডেজ ইন বাংলাদেশ দেয়ার আর লট অফ স্ক্যামিং, তাই না? অনেক স্ক্যামিং হয়, ঠিক আছে? জি তো আপনি ধরেন যে এই স্ক্যামিং ইস্যুটাকে সলভ করার জন্য আপনি কি করলেন, আপনার ফাইন্যান্স ডোমেনের নলেজটা ইউটিলাইজ করে আপনি একটা সিস্টেম, ঠিক আছে? তো এইভাবে যদি, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি এভাবে একটু ব্রেইন স্ট্রম করে কোন একটা সিস্টেম বানান, তাহলে দেখবেন যে লট অফ থিংস ইউ উইল লার্ন, এবং আপনি আসলে একটা সোসাইটির একটা মেজর প্রবলেম আপনি নিয়ে কাজ করতেছেন। এবং যখন আপনার সিস্টেমটা মোটামুটি দাঁড়ানো হয়ে যাবে, পিপল, আপনি কয়েকজনকে ফ্রিতে ইউজ করতে বলবেন। সো দেয়ার আর লট অফ, আপনি যদি চিন্তা করেন যে কতগুলা ইনভেস্টমেন্ট ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো আপনি যদি লাইক ওইটা 10% যদি ক্যাপচার করতে পারেন, ঠিক আছে, তো ওইটা তো হিউজ। তো এরকম একটা সিস্টেম বানায় তখন ধরেন যে আপনি লাইক ইউ ক্যান হায়ার অর ইউ ক্যান হায়ার সাম পার্টনার্স, যার মাধ্যমে আপনার কোম্পানিটাকে বড় করতে পারেন, ঠিক আছে? সেটা হলো আমার সাজেশন। জি, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? না ভাইয়া, থ্যাংক ইউ ফর ইনফরমেশন। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হলো এহসান এহসান ভাই। এহসান ভাই কি আছেন? আচ্ছা, সাব্বির হোসেন। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি খবর? ভালো, তাই না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা ভাই, আমি হচ্ছে 2022 সালের দিকে আমার কম্পিউটার সায়েন্সের উপর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। তারপরে একটা সফটওয়্যার কোম্পানিতে 1 বছর ঢাকায় জব করার পরে গাজীপুরে এখন একটা ইডুটেক প্ল্যাটফর্মের ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছি। ওদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই দেখি আর কি আমি। তো এখন হচ্ছে আমি আমার এই জবের পাশাপাশি আমি এআই তে ক্যারিয়ার গড়ার জন্য ইন্টারেস্টেড আর কি। তো সেক্ষেত্রে আসলে আমার কিছু মানে দিক নির্দেশনা দরকার। যেমন হচ্ছে যে এখন একটা দুইটা টার্ম খুব শুনতে পাই, সেটা হচ্ছে এআই ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এআই ইঞ্জিনিয়ার, আরেকটা কোনটা বললেন? মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ও আচ্ছা আচ্ছা। এমএল ওকে, ইঞ্জিনিয়ার, ওকে, এমএল নাইস। ইঞ্জিনিয়ার। আর এআই ইঞ্জিনিয়ার মানে ধাপগুলা কি কি হইতে পারে, কি যেমন আছে মেশিন লার্নিং এর কি কি হতে পারে। মেশিন লার্নিং এর আবার অনেকগুলো সেক্টর থাকে, যেমন এনএলপি, তারপর ডিপ লার্নিং, তারপর হচ্ছে যে অনেক এরকম কয়েক কোন কোন দিকে যাওয়া উচিত আমার, এই আচ্ছা, সম্পর্কে এটার ডিটেল। জন্য যেটা করব, এটার জন্য আমি সাধারণত যেটা করি, ঠিক আছে, জি কোন দিকে যাব, মানে ধরেন যে আপনি এআই ইঞ্জিনিয়ার বাদ দেন, আজকে ধরেন যে এআই আছে, কালকে তো রোবোটিক্স চলে আসতে পারে, পারে না? জি হ্যাঁ, জি পরশুদিন দেখবেন যে এগুলা কিছুই নাই, চলে আসছে যে আপনার কোয়ান্টাম কম্পিউটিং, কথা বলছেন? জি টেকনোলজিতে এভাবে শিফট হয়, রাইট? জি তো এটা একটা সহজ ফর্মুলা হলো ডিমান্ডটা কি চায়, তাই না, যে কোম্পানি গুলা কি চাচ্ছে, রাইট? তো আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো এআই ইঞ্জিনিয়ার, এমএল ইঞ্জিনিয়ার, এনএলপি ইঞ্জিনিয়ার, হোয়াট এভার দ্য
ডেজিগনেশন অল আর সেম। কথা বলছেন? ঠিক আছে। সো এক এক একজন এক এক ভাবে ডেজিগনেট করে আর কি। ঠিক আছে। ওকে, যেমন আমার কোম্পানিতে আমরা বলি হলো ফুল স্ট্যাক এআই ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ার। ওকে। কথা বলছেন? সো অল আর সেম, মানে এটা জাস্ট ফ্যান্সি ওয়ার্ড আর কি, আর কিছুই না। বাট আমি যদি মেইন যে টপিক, যে আপনি কিভাবে আসলে রেডি হবেন, এটার অ্যান্সার হলো লিঙ্কডইনে আছে। কোথায় আছে বলেন? লিঙ্কডইনে। লিঙ্কডইনে আছে। ঠিক আছে, চল আমরা লিঙ্কডইনে যাই। Okay? আমরা লিঙ্কডইনে গেলাম। ঠিক আছে। মানে আপনার লিঙ্কডইনের স্ক্রিনটা শেয়ার হয়নি। So, আপনি সালমান এমডি সুলতান সার্চ দিলেই পাবেন গুগলে ইনশাল্লাহ। আচ্ছা, হলে আমি আপনার লিঙ্কডইনে যাব। তো আমি দিয়ে দিব। হ্যাঁ, যেতে পারেন, কোনো সমস্যা। আমি আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাকে। আমার লিঙ্কডইনে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। আপনি এখানে ভাইয়া আপনি আপনার এখানে এখানে দেখেন পোস্ট। স্ক্রিনটা শেয়ার হয় নাই, আগেরটাই হোল্ড করে আছে, যে ওয়াই কম্বিনেটর মেবি ওইটা হোল্ড করে আছে এখন। ওকে, দাঁড়ান, সরি সরি, ওয়েট ওয়েট। হুম, এখন ঠিক জি, আছে। জি এখন আসছে। সো লিঙ্কডইনে যে আপনি এটা সার্চ করবেন, লুকিং ফর এআই ইঞ্জিনিয়ার। ঠিক আছে। ওকে। হুম। এবং এটা আসলে যে কোনো, আপনি যদি জব, মানে যে কোনো লাইনে জব পাওয়ার জন্য এই সার্চ ইঞ্জিনটা অনেক ভাবে ইউজ করা যায়। এটা সেটা শিখে নেবেন। সেখানে দেখেন যে পোস্ট আছে, জব আছে, ইউ ক্যান গো ফর এনিথিং। সো পোস্টে যান। সো পোস্ট মানে ধরেন যে পোস্টে গেলে যেটা সুবিধা হয় যে ইউ ক্যান কানেক্ট উইথ দ্য রিক্রুটার, ইউ ক্যান কানেক্ট উইথ দ্য ফাউন্ডার। ঠিক আছে। আর জবে গেলে যেটা হবে যে অনলি কোম্পানিগুলোর নাম জানবেন। ঠিক আছে। আর পোস্টে গেলে যেটা হবে যে কোম্পানির নামও জানবেন, আবার কি যে পোস্ট করে তার সাথেও আপনি কানেক্ট হইতে পারবেন। ঠিক আছে। এখন চলেন আমরা যদি দেখি যে এআই ইঞ্জিনিয়ারে আসলে আহ কি চায়। যেমন এখানে লেখছে যে এআই জিআরসি ইঞ্জিনিয়ার। ঠিক আছে। এখন আমি চলেন একটা যাই। দেখেন এআই এজেন্টস কি, এআই এজেন্টস। ওকে। প্ল্যাটফর্ম। এবং এআই এজেন্টসটা কেন লাগবে? তারা কিছু ওয়ার্ক ফ্লোকে অটোমেট করবে। বুঝছেন? কি হুম। করবে? ওয়ার্ক ফ্লোকে অটোমেট করবে। জি। এটার জন্য হয়তো তারা এই টাইপের টুলস, ওপেন এআই, এন্ট্রপিক, তারপর ল্যাংচেন, ঠিক আছে, এই ধরনের টুলস গুলা ইউজ করবে। এখানে কি বলছে দেখেন, আপনার ওয়েব এপিআই জানতে হবে, রাইট? তার মানে ইউ অলরেডি নো হোয়াট ইজ ফ্রন্ট এন্ড, হোয়াট ইজ ব্যাক এন্ড, তাই না? তো জি। আপনার এই স্কিলটা অলরেডি আছে। ঠিক আছে, এপিআই এর সাথে ইন্টিগ্রেট করা। তারপরে কি ক্লাউড নেটিভ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ, মানে কি ক্লাউড নেটিভ মানে কি, আপনার ডেপ্লয়মেন্ট হিসেবে হয়তো বা এডাব্লিউএস ইউজ হতে পারে, জি। জিসিপি ইউজ হতে পারে, তাই না? তো এনি ক্লাউড হতে পারে, মানে ক্লাউড নেটিভ ওয়েব অ্যাপ্লিকেশন। মানে এক একজন ধরেন যে একভাবে লেখে। ঠিক আছে। আর এই যে এআই গভর্নেন্স, এগুলো ডোমেন নলেজ। এগুলো কি বলেন? ডোমেন নলেজ। তো ওইটা ডোমেন নলেজ তো আপনি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো আপনি যে সব ডোমেন সম্পর্কে জানবেন তা না, বা তারা স্পেশালি এই এই রোলের জন্য ডোমেন নলেজটা চাচ্ছে যারা আছে। ঠিক আছে। বাট এটাকে আপনি স্কিপ করতে পারেন। ঠিক আছে, কারণ এটা তো আপনার টেকনিক্যাল স্কিলের অংশ না। ওকে। জি ভাই। তার মানে ওভারঅল আমি যদি সামারি করি, আপনার কারেন্ট কারেন্ট ট্রেন্ড অনুযায়ী আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি এআই এজেন্ট বানাইতে পারেন কিনা। ঠিক আছে।
এখন তাহলে এআই এজেন্ট বানানোর জন্য যা যা জানা দরকার সেই বিষয়গুলা আপনাকে জানতে হবে। এখন ধরেন জানার তো শেষ নাই, জানার শেষ আছে বলেন? না। হ্যাঁ, একটা জানা হইলো ধরেন যে আমি এখন কাজ করতে পারবো, এটা একটা জানা। আরেকটা হলো আমি কাজও করতে পারবো, আবার হলো আমি আরেকজনকে গাইডও করতে পারবো। ঠিক আছে? তো সেকেন্ড অপশনটা তো একটু সিনিয়র, আর প্রথম অপশনটা কি একটু জুনিয়র। ঠিক আছে, তো আপনি যেটা করবেন যে এআই এজেন্ট বানানোর জন্য প্রথমে ডিপ নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা জানবেন। ঠিক আছে, কি নিউরাল নেটওয়ার্ক? ডিপ ডিপ, নিউরাল নেটওয়ার্ক। আমি এই যে চ্যাটে লিখে দিব না। তারপরে কি জানবেন? এটার পরে আপনি জানবেন এলএলএম কিভাবে কাজ করে। ঠিক আছে, জি। ওকে। দেন আপনি এলএলএম দিয়ে এই ধরনের কাজগুলো কিভাবে অটোমেট করে। ঠিক আছে, তখন আপনার কিছু টপিক চলে আসবে, আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং চলে আসবে, কনটেক্সট উইন্ডো চলে আসবে, তারপরে হলো আপনার হলো ভেক্টর ডাটাবেস চলে আসবে। ঠিক আছে, ওকে। তারপর আপনার বিভিন্ন, যেমন আমরা ওয়েবে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করি না, তাই না? জি। যেমন জ্যাঙ্গোতে, পাইথনে ডিআরএফ আছে, তারপরে হলো আপনার ওটা কি বলে, ক্লাস বেসে। ফার্স্ট এপিএ আছে, পিএইচপি তে লারাভেল আছে, জাভাতে স্প্রিন্ট আছে, রাইট? সো সিমিলারলি আমরা যখন এআই এজেন্ট বানাই, আমরা যখন আমাদের ওয়ার্ক ফ্লোটাকে অটোমেট করি, আমরা এখানেও কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করি, যেমন ল্যাংচেইন আছে, প্যান্ডাটিক আছে। ঠিক আছে, এরকম বেশ কিছু কি করি, ফ্রেমওয়ার্ক ইউজ করি বেসড অন দা কোম্পানি। এক একটা কোম্পানি এক একটা সিস্টেমের জন্য প্রেফার করে যেটাকে। ঠিক আছে, ওকে। আবার অনেক জায়গায় অটোমেট ওয়ার্কফ্লো করার জন্য এনএটেন ইউজ করে। কি ইউজ করে বলেন? এনএনএ। এনএটেন ইউজ করে, জেপিআর ইউজ করে। সো এটা মানে একটা আপনি ফ্রেমওয়ার্ক শিখলে, ওয়ার্কফ্লো শিখলে অন্যগুলোতে আপনি ট্রান্সফার দিতে পারবেন। ঠিক আছে, ওকে। বাট আপনাকে এটা জানতে হবে যে, ফর এক্সাম্পল, আমি আপনাকে বললাম যে, যেমন আমাদের রিসেন্টলি একটা প্রজেক্ট আসছে, সেটা হলো যে একটা এআই অ্যাভাটার বানাইতে হবে। কি বানাইতে হবে? একটা অ্যাভাটার, এআই অ্যাভাটার। এআই অ্যাভাটার। ঠিক আছে, এআই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার, ওইটাকে ইন্টার স্ক্রিন করতে হয় বলেন তো? আমি জুম ইন ফ্যামিলি, ও ইন্টার স্ক্রিন, তাই না? ইন্টার স্ক্রিন দেই। তো ধরেন যে এআই অ্যাভাটার। তো এআই অ্যাভাটার কি? একটা এআই টুইনের মতো, তাই না? এটা কিন্তু এআই অ্যাভাটার, বুঝছেন? ঠিক আছে, তো কথা বলতেছে কে? আপনি। বাট আপনার স্টুডেন্ট মনে করবে আপনি, কিন্তু আপনি না। আপনার একটা ক্লোন ভার্সন। আপনার কি ভার্সন? একটা ক্লোন ভার্সন। এখন ধরেন এই এআইটা কিসের পার্সপেক্টিভে, ধরেন যে আইএল টেস্টে আপনারা স্পোকিং টেস্ট দেন না? জি। হুম, জি। কি? ধরেন যে আপনি মক টেস্ট দিবেন। এখন মক টেস্ট দেওয়ার জন্য তো এতদিন যেটা হইতো যে আপনি কোনো মানুষের কাছে যাইতেন, রাইট? জি। ওকে। এখন ওই মানুষকে তো আপনি সবসময় পাবেন না, পাবেন? না। কিন্তু আপনি যদি এমন একজন অ্যাভাটারকে পান যার সাথে আপনি 1 ঘন্টা পর পর প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, রাইট? তো হুম। তখন আমরা এই এআই অ্যাভাটার এজেন্টকে আমাকে যা শিখাইতে হয়, তুমি কিভাবে ইংলিশে কথাটা শুনবা, তুমি কিভাবে ইংলিশে কথাটা বলবা। তার মানে এই যে স্পিচের যে মেকানিজম গুলা, ভয়েসের যে মেকানিজম গুলা, এই মেকানিজম গুলো তখন আমাদের শিখাইতে হয় এজেন্টকে। বুঝতে পারছেন? তার মানে এই ক্ষেত্রে, এই প্রজেক্টের ক্ষেত্রে তখন কিন্তু আপনাকে এনএলপি জানতে হবে। বাট এনএলপি জানতে হবে ভয়েস ডাটার জন্য। কোন ডাটার জন্য বলেন? ভয়েস। ভয়েস ডাটার জন্য, এনএলপি ফর ভয়েস। আবার আমি যদি দেখাই আমাদের একটা প্রোডাক্ট, এটার নাম কি বলেন? আলফা। আলাপে আলাপ, এআই। এআই। আলাপ এআই। ঠিক আছে, জি। এটার কাজ কি? ধরেন যে আমি যদি দেখাই, আপনারা মেটা অ্যাডস চিনেন? মেটা অ্যাডস,
ফেসবুক অ্যাড দেখেন না? ফেসবুকে অ্যাড দেখেন না? জি জি তো মেটা অ্যাডস লাইব্রেরি, আরে উম, তো দাঁড়া, এটা পোকা আসছে, চালাইতেছে। আচ্ছা, যে জানেন ফেসবুক মেটার লাইব্রেরিটা মনে হয় একটু ডাউন আছে, ঠিক আছে, আসতেছে না। তো ওখানে গেলে যেটা হয় যে কোন কোম্পানি কতগুলো অ্যাড ছেড়ে রাখছে দেখা যায়, বুঝছেন? ধরেন যে আপনারা ঘরের বাজার বিডি অ্যাড দেখছেন না? জি দেখছেন? জি মাঝে মাঝে বলছেন এত অ্যাড আসে কেন? তো আপনি যদি জি মেটার লাইব্রেরিতে যান, ঘরের বাজার বিডি লেখেন, ঠিক আছে, দেখবেন যে 100-200টা অ্যাড ছেড়ে রাখছে, বুঝছেন? তার মানে আচ্ছা যাদের অনেক বেশি অ্যাড ছাড়া থাকে তারা মেসেঞ্জারে অনেক মেসেজ পায় না যে হ্যাঁ ভাই এটার প্রাইস কত, ভাই আমি এটা অর্ডার করতে চাই, ভাই এই প্রোডাক্টটা আছে কিনা দেখেন তো, ছবি তুলে বলেন যে ভাই এটা এই কালার হবে কিনা, ঠিক আছে? তাহলে এরকম ধরনের অনেক কোয়েরি আসে। এখন চিন্তা করেন যে যে সকল কোম্পানি অনেক অ্যাড ছেড়ে রাখে তারা কতজন আর হিউম্যান এজেন্ট হায়ার করবে হাইয়েস্টলি? ধরেন একটা তা- কোম্পানিতে যদি 3জন থাকে, সে হাইয়েস্টলি কতগুলা মেসেজের রিপ্লাই দিতে পারবে, তাই না? সে তো বেশি পারবে না, কারণ তারও তো একটা লিমিটেশন আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করি যে আলাপে এটা দিই। আলাপের কাজটা হলো যে সে তাকে আমরা নলেজ বেস দিয়ে দিই কোম্পানির সমস্ত প্রোডাক্টে। ও তারপর ধরেন যে রাত 2টার দিকে আপনি কোশ্চেন করছেন, সে অ্যান্সার দিয়ে দিছে, ঠিক আছে? তার মানে আপনি যদি এরকম একটা এজেন্ট বানাইতে চান, ঠিক আছে, যে কিনা লাইক হিউম্যান সেলস এর মতোই তার সাথে চ্যাট করবে, আপনাকে কনভিন্স করে আপনাকে আপনার ইনফরমেশন নিয়ে অর্ডারটা প্লেস করে দিবে, তখনও আপনাকে কি করতে হবে? ওই এনএলপি এআই এজেন্ট শিখতে হবে। বুঝতে পারছেন? জি ক্লিয়ার? এটা গেল এনএলপি এর পার্ট, ঠিক আছে। মানে আমরা কিন্তু এআই এজেন্টে আছি, তো এআই এজেন্টের একটা পার্ট হলো কি? এনএলপি। যে NLP এনএলপি টাইপের প্রোডাক্ট আপনি বানাবেন, ভয়েস হইতে পারে, টেক্সট হইতে পারে। এখন প্রশ্ন হইলো, এই যে একটু আগে বললাম, এখানে একজন ইমেজ দিয়ে বললো যে ভাই এই প্রোডাক্টটা আছে কিনা দেখেন, তাহলে হুম এখন কি ইমেজ না? হ্যাঁ ইমেজ প্রসেসিং করা লাগবে তাহলে এখন হলো কম্পিউটার ভিশন। এখন কি? কম্পিউটার ভিশন, যে আপনাকে এখন ওই ইমেজ থেকে কিভাবে টেক্সটটাকে নিয়ে আসতে হয় এটাকে বুঝতে হবে, ইমেজের কনটেক্সটটা বুঝতে হবে, ঠিক আছে? তখন আপনাকে ভিশন মডেলে যাইতে হবে। তার মানে দেখেন, আপনি যদি এমন একটা কোম্পানিতে যান যেই কোম্পানিতে এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, বলেন তো আপনাকে দুইটা জিনিসই আস্তে আস্তে জানতে হবে না? জি হ্যাঁ, দুইটা জি জিনিস আস্তে আস্তে জানতে হবে। তার মানে আমরা যখন বলতেছি এআই ইঞ্জিনিয়ার মিনস হলো আপনি হয়তোবা ইনিশিয়ালি আপনি এনএলপির অনেক কিছু জানেন, ঠিক আছে, বাট আপনার কাজের রিকোয়ারমেন্টে কম্পিউটার ভিশনের রিকোয়ারমেন্ট চলে আসতে পারে। তো তখন কি করতে হবে? তখন ওই কম্পিউটার ভিশন বিষয়গুলো শিখে ওই প্রজেক্টের জন্য যতটুকু শেখা দরকার ওইটা শিখে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? তো এই যে প্রথম জিনিস হলো এআই এজেন্টটা ভালোভাবে জানতে হবে, দেন হলো কমন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট জানতে হবে, তাই না, এপিআই। তারপরে কমন ডেপ্লয়মেন্টটা জানতে হবে, ক্লাউড ডেপ্লয়মেন্ট। তারপরে কমন হলো সিস্টেম ডিজাইন, ঠিক আছে, ওকে। তো এটা আর কি এআই ইঞ্জিনিয়ারিং এ ধরেন যে আপনি জুনিয়র হন, ফ্রেশার হন, এক্সপিরিয়েন্স হন, এই কমন রিকোয়ারমেন্ট সব জায়গায় থাকবে। বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাই জি তো আপনার যদি ধরেন যে আরো কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক, নো প্রবলেম, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা ভাই তো সেক্ষেত্রে আসলে এই যে আপনি যেটা আমাকে দেখাইলেন যে লিঙ্কডইন থেকে আসলে আমি সার্চ করে একটা আইডিয়া পাইতে পারি যে আসলে ইন্ডাস্ট্রি কি ধরনের কাজ তারা কাজের জন্য লোক খুঁজতেছে তো সেই ক্ষেত্রে তো আসলে আমি যেহেতু আসলে শুরুই করিনি তো সেক্ষেত্রে মানে আমি কি মানে ওই জব খোঁজার আগে জবে গিয়ে সার্চ করার আগে ইনিশিয়ালি কোনো একটা মানে প্রসিডিউর ফলো করে তারপর ওইদিকে যাবো নাকি ওখান থেকে আমি শুরু করবো এইটা আমি যেটা কোশ্চেনটা আমি সাজেস্ট করি সেটা হলো যে
আহ, আহ, আপনি ধরেন যে লাইক 20টা জব আপনি মনে করেন যে কপি পেস্ট করে একটা ডকুমেন্টে নিলেন, ঠিক আছে? নিয়ে আপনি চ্যাট জিপিটি কে দিয়ে দিবেন, অথবা আপনি যে জিপিটি টুলস ইউজ করেন এটাকে দিবেন, দিয়ে বলবেন যে এখান থেকে কমন স্কিল গুলো আমাকে দাও। বুঝছেন? জি তাহলে অবশ্যই একটা কমন প্যাটার্ন আছে, তাই না? হ্যাঁ প্রত্যেকটা জবেরই কমন প্যাটার্ন আছে। তখন ওখান থেকে আপনি দেখবেন যে কোন কমন স্কিল গুলো আপনার ভিতরে নাই। বুঝছেন? জি ওকেই বলবেন যে আচ্ছা, ওকে বলবেন যে আমি এগুলো এগুলো জানি, তুমি এখন বলো আমার এখানে কোন স্কিল গুলো নাই। তো সে আপনাকে ক্লাসিফাই করে দিবে, ঠিক আছে? তারপর ওখান থেকে তাকে বলবেন যে তুমি আমাকে একটা প্রায়োরিটি সেট করে দাও, যে কোনটার পরে কোনটা শিখবো। বুঝছেন? জি কিন্তু আপনাকে বলে, কারণ তার চ্যাট জি ইউ ক্যান ট্রাস্ট চ্যাট জিপিটি বিকজ তার কাছে এই নলেজটা আছে, ঠিক আছে? সো জি সে আপনাকে প্রায়োরিটি বলে দিবে, তখন ওই প্রায়োরিটি অনুযায়ী আপনি কি করেন, ওয়ান বাই ওয়ান কমপ্লিট করেন, ঠিক আছে? তো এখানে আসলে মেইন ঘটনা, মানে আমি প্রায় আমার মোটামুটি প্রায় 700+ স্টুডেন্টস গ্লোবালি বিভিন্ন জায়গায় কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এটা আমার কোনো যোগ্যতা না, বাট আই এম ভেরি মাচ লাকি যে আমার অনেক স্টুডেন্ট গ্লোবালি বিভিন্ন জায়গায় কাজ করতেছে, মানে আমার খুবই ভালো লাগে এটা দেখতে, ঠিক আছে? বাট সমস্ত ক্রেডিট আল্লাহর, প্লাস হলো যে তারা অনেক পরিশ্রম করছে, ঠিক আছে? ইটস নট মেইন ঝামেলাটা কোথায় হয়, 100 জনের মধ্যে, আমি রিসার্চ করে দেখছি, 100 জনের মধ্যে 73% ফেইল করে তারা মেন্টরশিপের অভাবে ভোগে। কি মেন্টরশিপের মেন্টরশিপ মানে হলো যে ধরেন এখন আপনার আপনার একটা টপিক শিখার কথা, ঠিক আছে, ফর এক্সাম্পল, ওকে? কিন্তু আপনার এই টাইল সেমে লাগতেছে, আপনি হুট করে ফেসবুকে ঢুকছেন, তাই না? জি ফেসবুকে ঢুকে রিল চালাইতেছেন, তার মানে কি, যেটা করার কথা মানে আপনি করেন না, মানে ওই 73% কথা বলতেছে। তো সে তার করার কথা এটা, তার 5 লাইনের কোড লেখার কথা সে এটা না করে সে অন্য জায়গায় সময়টা নষ্ট করতেছে, ঠিক আছে? তো এটা যেন না করেন, মানে আপনাকে একটা রুটিনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং খুবই নিজের প্রতি খুবই ডিটারমাইন্ড, কি মাইন্ড বলেন, খুবই ডিটারমাইন ডিটারমাইন্ড, যে ধরেন যে আপনার বাসার সবাই জানবে যে আমি 9টা থেকে রাত 9টা থেকে 12টা আমি নিজের স্কিল ডেভেলপমেন্টের সময় দিব। তার মানে কি আপনি আর অন্য কিছু করবেন না ওই 9টা থেকে 12টা। তা আপনার যদি বাজার আনা লাগে আগের থেকে বাজার এনে নেবেন, ঠিক আছে? যা যা জি করা লাগে ওইটা আগের থেকে করে ফেলবেন। বুঝতে পারছেন? জি ভাই তার বুঝতে মানে পারছি একটা ফিক্স টাইম সেট করা, যে এই ফিক্স টাইমে আমি আমার এই যে প্রায়োরিটি ওয়াইজ যে স্কিল ডেভেলপমেন্ট গুলো আছে এই স্কিল ডেভেলপমেন্ট গুলো লার্ন করবো। বুঝছেন? জি কারণ কি, এই ভিডিওর তো অভাব জি নাই, কোর্সের অভাব আছে বলেন? হ্যাঁ, হাজার হাজার কোর্স, হাজার হাজার ভিডিও, তাও মানুষ শিখতে পারে না কেন? বিকজ রুটিন নাই, ঠিক আছে? So, এইটা জাস্ট জি আপনি ভাই অ্যাড করেন, যে আপনি যখন সিলেবাসটা পেয়ে যাবেন তখন আপনি অ্যাড করবেন এটা, ওকে? জি ভাই ভাই, এই ক্ষেত্রে আর একটা যেটা আপনি বললেন যে আসলে আমি লিঙ্কডইন থেকে কয়েকটা জবের সামারি করে একটা মানে রুটিন রেডি করে তারপরে প্রায়োরিটি করে যেটা আমাকে দিবে সেই অনুযায়ী করব। পাশাপাশি আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, নর্মালি আমরা তো এই কোনো জবের ক্ষেত্রে প্রবলেম সলভিং একটা পার্ট থাকে, তা সেটা এসকিউএল বেস হয়, সিস্টেম ডিজাইন বেস হয়, তারপর হচ্ছে আপনার প্রোগ্রামিং কোডিং হয়। তো সেক্ষেত্রে এই মেশিন লার্নিং ক্ষেত্রে এই বিষয়গুলা কিভাবে মানে হ্যান্ডেল করা হয় অথবা হ্যাঁ, আপনার কথা না একটু কেটে গেছিল, সরি, আমার মনে হয় নেটের সমস্যা ছিল। জি, আমি একটু আবার বলতেছিলাম যে রিপিট করবেন? হুম। জি আমি বলতেছিলাম যে আপনি আমাকে যেটা বললেন যে লিঙ্কডইন থেকে হচ্ছে যে আমি জবের যে সামারি গুলো নিয়ে একটা
ডকুমেন্ট করে সেখান থেকে আমি চ্যাট জিপিটি পাইরেটি করে দিলে সেই অনুযায়ী একটা রুটিন করে আমি পড়াশোনা করব আর কি, ওই হুম টপিক ওয়াইজ। এখন এই হুম জব ইন্টারভিউর ক্ষেত্রে নর্মালি আমরা যেটা দেখি যে আমাদের এখানে প্রবলেম সলভিং একটা পার্ট থাকে, তারপর সিস্টেম ডিজাইন থেকে কিছু কোশ্চেন থাকে। তো ওই এমএল হুম। এর জন্য কি আমার ওরকম কোনো প্রবলেম সলভিং এ করা প্রয়োজন কিনা, এবং সিস্টেম ডিজাইন সম্পর্কে কোনো নলেজ মানে শেখা লাগবে কিনা, যদি আমি। সো সিস্টেম ডিজাইনের কনসেপ্টটা তো আসলে ওভারঅল সেম। সো সিস্টেম ডিজাইন আমরা কেন করি? কয়েকটা কারণ। নর্মালি এমএল এর সিস্টেম ডিজাইন আর সফটওয়্যার সিস্টেম ডিজাইন কি সেম প্যাটার্নেই কাজ করে? সফট এমএলএ সিস্টেম ডিজাইনে আপনাকে তখন যেটা শিখতে হবে কয়েকটা পার্ট আর কি, সেটাকে বলে যেমন মেশিন লার্নিং এর একটা মেজর প্রবলেম হলো, ধরেন যে আপনি যদি ধরেন যে কোনো একটা থার্ড পার্টি এপিআই ইউজ করে আপনি একটা এজেন্ট বানাচ্ছেন, ধরেন যে ওপেন এআই, ওকে, হুম অথবা জেমিনি হইতে পারে। হুম তো ওগুলো ধরেন যে আপনার বস আপনাকে টাকা পয়সা দিয়ে কিনা দিল। হুম। তো এখানে একটা মেজর প্রবলেম হলো যে টোকেন অপটিমাইজেশন কি। টোকেন অপটিমাইজেশন। তো আমাদেরকে মানে ওই যে ওপেন এআই থেকে ডাটা ফিট করা ইটস নট এ চ্যালেঞ্জিং জব। এটা ধরেন যে ক্লাস ওয়ানের বাচ্চাও পারবে, ঠিক আছে। বাট আমাদেরকে যেটা সবসময় ফোকাস থাকতে হয় যে টোকেন কস্টটাকে কিভাবে কমাবো, ঠিক আছে, জি। ওকে। সো এই জায়গায় ধরেন যে তখন আপনাকে পড়াশোনা করতে হবে যে লাইক আপনি যে এপিআই টা ইউজ করতেছেন ওই এপিআই তে টোকেন ইকোনমি নামে একটা কনসেপ্ট আছে। কি নামে? টোকেন টোকেন ইকোনমি। তো ওই ওই এপিআই তে টোকেন ইকোনমিটা কিভাবে কাজ করে, কারণ কি এক একটা এপিআই তে টোকেনের ডেফিনেশনে কিছু পার্থক্য আছে, ঠিক আছে। আচ্ছা। আবার সেকেন্ড যে বিষয়টা হলো মোস্ট অফ দ্য এপিআই তারা ইনপুট টোকেনে খরচ কম নেয়, আউটপুট টোকেনে খরচ বেশি নেয়। কি? ইনপুট ইনপুট কম টোকেনে খরচ। আউটপুট বেশি। আর এই প্যাটার্নটা কিভাবে বুঝছি? কয়েকদিন আগে আমাদের এক ইন্টার্ন, ঠিক আছে, আমাদের স্টুডেন্ট, তাকে আমি একটা কাজ দেই যে তুমি যেটা করবা যে আমি তোমাকে কিছু কাস্টমারের ডাটা দিব। লাইক কাস্টমারের ডাটা মিন্স ফোন নাম্বার না, কাস্টমার ডাটা মিন্স হলো যে এফএকিউ আছে না, এফএকিউ টাইপের, ঠিক আছে। জি এই যে ধরেন যে আপনি আমাকে কোশ্চেন করলেন না, আমি অ্যান্সার দিচ্ছি না, জি তো এটার উপর বেস করে কাস্টমারকে আমরা কোয়ালিফাই করব যে এই কাস্টমারটা আমার প্রোডাক্ট নিবে কিনা, ঠিক আছে, ওকে। তো এই জি। কোয়ালিফিকেশনে স্কোর আছে, ধরেন যে 0 আছে, 5 আছে, 10 আছে, 40 আছে, 50 আছে, এরকম অনেকগুলো স্কোর আছে। আমি ওকে বলছি যে তুমি কি করো, এআই এজেন্ট দিয়ে এই স্কোরটাকে নিয়ে আসো, ঠিক আছে। ওর কাছে জাস্ট কোশ্চেন অ্যান্সার গুলো যাবে, ওই কোশ্চেন অ্যান্সার দেখে ও স্কোর দিবে যে এই কাস্টমারকে আমি 80 দিব, তার মানে কি ও অনেক ইন্টারেস্টেড, ঠিক আছে। হুম। এখন আমি দেখলাম যে ওই যে ও যে এপিআইটা ইউজ করছে ও শুধু স্কোরই দিচ্ছে না, স্কোরের সাথে আবার সাজেশনও দিচ্ছে। কি দিচ্ছে? সাজেশন। সাজেশন দিচ্ছে যে তুমি এরপরে এভাবে এভাবে এটা 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 করতে পারো। এখন দেখেন আমার সিস্টেমে তো আমি সাজেশন চাই নাই, হুম। কিন্তু ও কিন্তু দিয়ে দিচ্ছে। মানে কি সাজেশন দিয়ে দাও মানে কি ওইটার জন্য টোকেন খাইছে না। জি, টোকেন ইউজ করছে। এটা কিন্তু তাদের বিজনেস টেকনিক, ঠিক আছে। তারপর আমি তাকে বললাম তুমি এখন ওকে বাউন্ডারি দিয়ে দিবা, তোমার সিস্টেমে প্রোগ্রামে বাউন্ডারি দিয়ে দিবা যে আমার জাস্ট এটা অ্যান্সারই দরকার, আর কোনো কিছু দিবা না। তো আমার টোকেন কস্ট ধরেন যে আগে যদি আমার ধরেন যে ফর এক্সাম্পল মান্থলি যদি $100 হইতো, এটা এখন ধরেন যে মান্থলি $10 হয়। আচ্ছা। এটা হলো একটা ওয়ে বললাম আমি। তার মানে টোকেন একটা আপনি যখন ওপেন এআই ইউজ করছেন টোকেন কস্ট অপটিমাইজেশন। এখন ধরেন যে আপনি ওপেন এআই না, আপনি নিজস্ব মডেল ইউজ করবেন। কি ইউজ করবেন? নিজস্ব নিজস্ব। মডেল ইউজ করবেন। সো এই জায়গাটা যেটা হয় যে আহ, আহ, যদি এরকম, কারণ কি আমাদের বাংলাদেশে নট অনলি বাংলাদেশ, সবার
ওই হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচারে কেউ ইনভেস্ট করতে চায় না, বুঝতে পারছেন? জি তা আপনি যখন বড় মডেল নিয়ে কাজ করবেন, ধরেন যে যে সকল মডেলে মিলিয়ন বিলিয়ন প্যারামিটার আছে, তাই না? জি তো সেগুলোর সাইজ তো অনেক বড়। ধরেন যে এক একটা সাইজ ধরেন যে 20 জিবি 30 জিবি, ঠিক আছে? তো ওইটা তো প্রসেস করতে ধরেন যে আপনার র্যাম লাগবে বিশাল, রাইট? তাই না? জি তার মানে ওই জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার তো সবার নাই। তার মানে আবার আপনি তো আবার এটা নিয়ে কাজও করতে চান, আপনার কোম্পানি তো যদি এআই বিজনেস না করে সার্ভাইভ করতে পারবে না। তার মানে কি তখন চলে আসে সিপিইউ তে কিভাবে আমি কাজ করব, রাইট? জি তখন একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় নলেজ ডিস্টিলেশন। কি? নলেজ নলেজ রিলেশন। ডিস্টিলেশন, ঠিক আছে? যে আপনি ফর এক্সাম্পল আপনার মেইন মডেলের সাইজ হয়তো বা মনে করেন যে 10 জিবি, বাট আপনার মেইন মডেলের সবগুলা প্যারামিটার নিয়ে আপনার কাজ করার দরকার নেই। আপনি হয়তো বা ওইটাকে সাইজ কমায় নিয়ে এসে 2 জিবি নিয়ে এসে আপনি সিপিইউ তে রান করে দেখাবেন, ঠিক আছে? অথবা এমবি তে নিয়ে এসে কাজ করবেন। তো এই জায়গায় ট্রেড অফ হয়, প্রুনিং করতে হয়, অনেক কিছু করতে হয়। তো এই জায়গায় ট্রেড অফটা হয় কি, যেহেতু আপনি সাইজ কমাচ্ছেন, তো এখানে আবার অ্যাকুরেসিতে একটা ইমব্যালেন্স চলে আসে। তো এখানে তখন আপনাকে একটু কাজ করতে হয়। সো নলেজ ডিস্টিলেশন, এটা হলো সেকেন্ড টপিক। থার্ড টপিক হলো যে ফাইন টিউন করা, ঠিক আছে? ফাইন টিউন, লাইক আপনার মডেলকে বারবার ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? ওকে। সো হুম ইমপ্রুভ করার জন্য অনেকগুলা সেক্টর আছে। এটা হইতে পারে যে ডাটা সেট চেঞ্জ করা লাগতে পারে, আবার ডাটা সেট ঠিক আছে বাট ডাটা সেটে যে আপনি লেবেলিং করছেন ওই লেবেলিং গুলা ঠিক নাই, ঠিক আছে? ধরেন যে যেটা পজিটিভ হতো সেটা সেখানে আপনি নেগেটিভ লিখে রাখছেন, ওকে? হুম সো এখানে ফাইন টিউন গুলা করতে হয়। আরেকটা হলো যে লেটেন্সি। কি? লেটেন্সি। তো লেটেন্সির ক্ষেত্রে যেমন আহ, এই যে দেখবেন যে ফেসবুক, লিঙ্কডইন, ওখানে অনেক রিকমেন্ডেশন আসে না আপনাদের কাছে? হ্যাঁ, জি দেখবেন যে ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ নাই, বাট ওই ওই মানুষটার পোস্ট আপনার সামনে চলে আসছে, আসে না? হ্যাঁ আসে। এটাকে বলা হয় গ্রাফ নিউরাল নেটওয়ার্ক। কি? ড্রাফট নিউরাল গ্রাফ, নেটওয়ার্ক। আপনারা যে গ্রাফ গ্রাফ কিউএল শিখছেন না, গ্রাফ জি জি কিউএল, হ্যাঁ হ্যাঁ ওই গ্রাফ। কনসেপ্ট, ওই কনসেপ্টটাই নিউরাল নেটওয়ার্কে ইউজ হয়েছে। এই জন্য এটাকে বলে গ্রাফ নিউরাল। মানে কি, আপনার সাথে আমার কানেকশন, বাট আপনার ফ্রেন্ড লিস্টে নাজমুল ভাই আছে, আব্দুল্লাহ ভাই আছে, বাট তাদের সাথে আমার কানেকশন নাই। But যেহেতু আপনার সাথে আমার কানেকশন, আপনি যদি আমার পোস্টে লাইক করেন, আপনার মিউচুয়াল ফ্রেন্ডের পোস্টে, আপনার মিউচুয়াল ফ্রেন্ডের পোস্টে মানে আপনার মিউচুয়াল ফ্রেন্ডের হোম পেজে আমার পোস্ট চলে যাবে। সেটাকে বলে কি, গ্রাফ নিউরাল নেটওয়ার্ক। এখন কেন এটা গ্রাফ ইউজ করলো? গ্রাফ ইউজ করার কারণে যেটা হয়েছে যে নিয়ারেস্ট পিপল গুলাকে উই ক্যান সাজেস্ট, রাইট? হুম তার মানে কি, আমার সার্চ ইঞ্জিনটা অপটিমাইজ হয়ে গেছে। কি ইঞ্জিন? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। তো আমার গ্রাফ কিউএল কেন আমরা ইউজ করি? বিকজ অফ সার্চ অপটিমাইজেশন, তাই না? জি খুব ফাস্ট রেজাল্ট দেয়। ঠিক তেমনি যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আপনি যখন গ্রাফ বেসড মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করবেন, দেখবেন যে আপনি যেখানে ইউজ করতেছেন ওইটার রেজাল্ট অনেক ফাস্ট আসবে, ঠিক আছে? তো এরকম অনেকগুলো টপিক আছে সিস্টেম ডিজাইনে, মেশিন লার্নিং এ, ঠিক আছে? তো এগুলো ধরেন যে যখন যেটাতে আটকাবে ওইটার জন্য তখন রিসার্চ পেপার পড়তে হয়। আচ্ছা দেখি তো এটার লেটেস্ট সলিউশন গুলা কি, ঠিক আছে? সো ওইটা পড়ে পড়ে সামনের দিকে আগাতে হয়, ঠিক আছে? বাট জি ইনিশিয়ালি যেটা করতে পারেন যে আপনি ইনিশিয়ালি ওই যে টোকেন কস্ট অপটিমাইজেশন আর হলো ফাইন টিউনিং, এই দুইটা দিকে একটু ফোকাস দেন, ঠিক আছে? জি ভাই। তবে প্রবলেম সলভিং এর বিষয়টা, আর কোডিং। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তো প্রবলেম সলভিং ওটা তো আসলে অ্যানালিটিক্যাল থিঙ্কিং, তাই না? সো জি ওইটা সাধারণত ইন জেনারেল এক একটা কোম্পানি এক এক ভাবে নেয়, ঠিক আছে? বাট মোস্টলি যেটা হয় যে ওই মানে কোডিং টেস্টটা এখন হয়, বাট এখন যেটা দেখা হয় যে সেটা হলো যে আপনি একটা প্রবলেম এআই মানে ভাইব কোডিং ইউজ করে কিভাবে সলভ করতেছেন। আচ্ছা
বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কারণ কি এখন আপনি ওই যে স্ট্রেস থেকে আগে যেমন খাতা কলম নিয়ে আইসা, তাই না, এখনো খাতা কলম নেয়, বা আগে যেমন আমরা খাতা কলম, ঠিক আছে, আশেপাশে ধরেন যে 10-12টা খাতা কলম রাখা, ঠিক জি আছে, তারপরে আমরা একটা প্রবলেম সলভ করতাম। তো এখন তো 10-12টা খাতা কলম না, 10-12টা এআই টুলস আমার সামনে, ঠিক আছে, আমি জাস্ট প্রম্পটটা লিখতেছি। সো ওইটা কিভাবে সলভ করতেছি, এবং আহ, আমার জিপিটি কি করতেছে, সে ইন্টেনশনালি, বলেন, ইন্টেনশনালি অনেক কোড জেনারেট করে, ঠিক আছে, জি। যেটা আপনার দরকার নাই, কি, যেটা দরকার। আপনার দরকার নাই। ওকে, তার মানে তখন আপনি প্রম্পটে যা এই জিনিসটা বুঝায় বলবেন যে ভাই, আমার জাস্ট আউটকাম এটা, তুমি এটার বাইরে আমাকে আর কোনো কিছু দিবা না। তাহলে এখানেও কি হবে, আপনার টোকেন কস্টটা কমে আসবে, জি। ঠিক আছে। সো জি। মেইন হলো যে আহ, ওই যে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এখন এটা আমরা দেখি যে ভাইব কোডিং এর মাধ্যমে মাধ্যমে আপনি কিভাবে সলভ করতেছেন। জি ভাই, বুঝতে পারছি। হুম, আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, ধন্যবাদ। আসলে আমি অনেক কিছু শিখতে পারছি আপনার থেকে এই সেশনে। ইনশাল্লাহ নেক্সট কোনো কোয়েরি আসলে আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ওকে, শিওর শিওর, নো প্রবলেম। আচ্ছা, নেক্সট নাজমুল ভাই। আচ্ছা, মাঝার ভাই। আচ্ছা, হিজবুল্লাহ ভাই। জি ভাই। জি বলেন, ইনশাল্লাহ আপনার কি কি ধরনের কনফিউশন আছে। আপনার হাসিটা মাশাল্লাহ সুন্দর, মানে কারোর ছবি দেখে তো আপনারই দেখলাম, সবার হাসি সুন্দর, ঠিক আছে। আর আমি বাসায় তো ব্যাকগ্রাউন্ডে ধরেন যে রান্না বান্না চলতেছে, এই জন্য ক্যামেরা অন করলাম না, ঠিক আছে। আমিও তো আমার মেসে থাকি, বছর ঝুলতে আছে দেখে যেতেছি। না, এটা ভালো, এটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। আমার এক ফ্রেন্ড, নাম হলো আলামিন, মানে আমি ওকে খুব ফলো করি অ্যাজ এ কি বলে, মানে ওকে দেখলে আই ফিল প্রাউড অফ হিম। সে কেন? কি করে? কারণ তার তার কারেন্ট সিচুয়েশনটা পরে আসতেছি, বাট সে অনেক ছোট জায়গা থেকে, কখনো ধরেন যে আহ এরকম হইতো যে 3 বেলার জায়গায় 1 বেলা খাইছে, ঠিক আছে, বিকজ অনেক কষ্ট করে পড়াশোনা করতো করতো আর কি। তো আমি মোস্ট অফ একদম ওর মেসে থাকতাম আর কি, ঠিক আছে, খিচুড়ি টিচুড়ি খাইতাম। সো তার প্রথম জব ছিল নেটওয়ার্কিং এ, অনলি 8,000 টাকা, বাট নাও হি ইজ দ্য প্রফেসর। অ্যান্ড সে জাপানে পিএইচডি করছে, মালয়েশিয়াতে মাস্টার্স করছে, এবং লাস্ট 7 ইয়ার্স সে প্রচুর কষ্ট করছে, এবং নাও হি ইজ প্রফেসর ইন ওয়ান অফ দ্য গুড ইউনিভার্সিটি, ঠিক আছে। তো আপনাকে দেখে, মানে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে আমার আলামিনের কথা মনে পড়ে গেল, ঠিক আছে। তো আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ, হিজবুল্লাহ ভাই। কোনো প্রশ্ন কি আছে? না, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন। আমি আসলে ক্লাসে যুক্ত হয়েছি অনেকক্ষণ পরে। আমার অন্য আরেকটা ক্লাস ছিল, মানে নিবন্ধনের একটা ক্লাস ছিল, তো ওইটা শেষ হয়েছে 10:30টার পরে। ওইখানে ছিলাম, তো ওইখান থেকে আসতে আসতে আমার অনেকটা লেট হয়েছে। তারপর আমি যুক্ত হয়ে আপনাদের কথা শুনতেছিলাম। আচ্ছা, মাশাল্লাহ। না, আমরা জাস্ট এখানে ডিসকাশন করতেছিলাম, আপনার যদি কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো হৃদয় ভাই।
আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আহ, সালমান, আমি আপনাকে তুমি করে বলি, বিকজ আমি হলাম তোমার স্কুলেরই ফ্রেন্ড, আমার, ল্যাব ল্যাব 11, ও, কি অবস্থা? কমার্সের হৃদয় আর কি। আমি ভালো ও, আছো? হৃদয়। হ্যাঁ, চিনছি দোস্ত, কি অবস্থা? এই তো এখন যেটা বিষয়, আমি অনেকদিন ট্রাই করতেছিলাম যে তোর সাথে কানেক্ট হওয়ার, but, আহ, তা আমাকে তো ফেসবুকে নক দিলি তো। এখন তুই ভাই, তুই ব্যস্ত মানুষ না। তুই কি ঢাকায় থাকিস? হ্যাঁ, তাহলে আয় অফিসে আয়। হ্যাঁ, ইনশাল্লাহ আসবো, এসে তোর সাথে ফেস টু ফেস দেখা করবো, বিকজ আমি মানে বেশ ভালো রকমের একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, আচ্ছা। মানে আমার ক্যারিয়ারটা নিয়ে। আমার আমার যেটা হয়েছে সেটা হলো, আমি প্রথমে আমার একটু হিস্ট্রি শেয়ার করি, ক্যারিয়ার হিস্ট্রিটা শেয়ার করি। সেটা হলো যে আমি বেশ কয়েকটা কোম্পানিতে জব করছি, ঠিক আছে, কিন্তু আসলে প্রথমে সেটেল হতে পারতেছিলাম বিকজ অফ সামথিং লাইক এই যে ওয়ার্ক কালচার। ঠিক আছে, আমি মানে মানে যে কোনো একটা জায়গায় গেলে দেখা গেছে যে আমি একটা ডিসিপ্লিন ওয়ার্ক কালচারটা আমার কাছে ভালো লাগে, বা যদি বলি যে ইথিক্যাল ওয়ার্ক কালচারটা আমার কাছে ভালো লাগে। বা এখন পর্যন্ত বলতে গেলে অনেস্টলি, যে ইথিক্যাল বলি বা হলো ডিসিপ্লিন বলি, এটা আমি এখন পর্যন্ত দেখি নাই। তো এই কারণে দেখা যায় যে আমি খুব একটা বেশি স্ট্রাগল করতে পারি না কোনো প্রাইভেট কোম্পানি। লাস্টলি আমার যেটা হয়েছে সেটা হলো যে আমি একটা কলেজে অ্যাজ এ লেকচারার হিসেবে ছিলাম 2.5 বছর প্লাস। তো এটা ছিল আমার মানে একটা মানে ক্যারিয়ারের একটা পার্ট, যে আমি 2.5 বছর আমি একটা জায়গায় ছিলাম। এখন রিসেন্টলি আমি যেটা করার চেষ্টা করতেছি সেটা হলো যে আমি কিছু বিজনেস প্রজেক্ট নিয়ে কাজ করছি, and, ওইখানে আমি যেটা খেয়াল করলাম যে এআই ছাড়া আসলে আর কথা বলি মানে রান করার এগুলা তো দেখা গেছে যে ইউজ করতে টাইম। এখন এই যে একটু আগে তুই বলতেছিলি যে এআই এজেন্টের কথা, ঠিক আছে, এগুলা মানে বিভিন্ন এআই টুলস দিয়ে বানানো হয়, যেমন ফর এক্সাম্পল এনএডেন আমি শিখছিলাম, কিন্তু সেটা খুব একটা কাজে লাগে না, বিকজ ওখানে ওইটা সাবস্ক্রিপশন কেনা লাগে। সাবস্ক্রিপশন ছাড়া দেখা যাচ্ছে যে ভালোভাবে এজেন্ট বানানো যায় না। তারপরে যদি বলি এআই আবার, ঠিক আছে, হ্যাঁ, এটা আমার দরকার, আমার প্রজেক্টের জন্য। দেখা যাচ্ছে যে আমি যখন তখন হয়তো ফ্রি থাকবো না কাস্টমারদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো আমাদের আমি আমি যে- আমি হলো যেহেতু মার্কেটিং এর তো এটা আমরা বুঝি যে কাস্টমারকে যদি সাথে সাথে যদি রিপ্লাই না না দেওয়া হয় তাহলে কাস্টমারকে হারাবে। তো এই সমস্ত বিষয়গুলো আমি হলো মানে জানার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি। and and at the same time আমি যখন আবার ফ্রিল্যান্সিং যখন করতাম, আহ, ওই যে ডকুমেন্টেশনের বিভিন্ন কাজগুলো যখন আমি করতাম, আহ, তো বিভিন্ন ফ্রিল্যান্সিং যে সমস্ত সাইট গুলো আছে ওই সমস্ত সাইটে দেখতাম যে আহ, এই বেসিক্যালি গ্রাফিক্স এর কাজ করতে যদি বা হলো ওয়েব ডেভেলপমেন্টের কাজ যদি করি, তো আমারই বেশ কয়েকজন ফ্রেন্ড ছিল যারা এই ফ্রিল্যান্সিং এর কাজ করে আজকে বেশ ভালো জায়গায় আছে। তো আমার মাথার মধ্যে হলো যে বলতে গেলে কাইন্ড অফ একটা আহ, কি বলবো, মানে ঝোঁক চাপছে যে ভাই আমিও হলো এখন এসব আচ্ছা। অ্যাপ্লাই করবো। হ্যাঁ, আচ্ছা। তো মানে এদিক সেদিক মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আমার যদিও এক্সপিরিয়েন্স আছে। এখন লাস্টলি আমি এই যে এআই রিলেটেড যে সমস্ত মানে ক্যারিয়ারের কথা যদি বলি, ফর এক্সাম্পল আমি যদি আমার নিজের কথা যদি বলি যে হ্যাঁ, আমি যখন জব সার্চ করতে গেছি বা অ্যাপ্লাই করতে গেছি, দেখা যাচ্ছে যে বারবার আমাকে একটা জবের জন্য এক একভাবে আমার সিভিটা তৈরি করা লাগছে, ঠিক আছে। তো এট দ্য সেম টাইম আমি সিভিও তৈরি করতেছি, and, সেইটা আবার হলো এই কি বলে অ্যাপ্লাই করা লাগতেছে বিভিন্ন জায়গায়। তো এটা করতে গেলে অনেক হিউজ পরিমাণ টাইম চলে যাচ্ছে। তো এটার জন্য একটা এআই আছে, সেটা হলো ক্যারিয়ার ফ্লো। তো ওইটা যখন ইউজ করতে গেছি দেখি যে না, ওইটাতে হলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া ওইটা কোনোভাবে ইউজ করা যাচ্ছে না। আবার আমি হলো এখন একটা কোম্পানিতে আছে, আমরা আইএসও সার্টিফিকেশন নিয়ে কাজ করি। সেইখানেও আমাদের প্রচুর পরিমাণে ডকুমেন্টেশনে কাজ করতে হয়। ডকুমেন্ট ডকুমেন্টেশনে কাজ করতে গেলে আমাকে হলো ক্লাউড নয়তো পাবলিক দিতে আমার লাগবে। তো এইটারও আবার প্রিমিয়াম ছাড়া আবার খুব ভালো ডকুমেন্ট জেনারেট করা যায় না, কোয়ালিটিফুল ডকুমেন্ট জেনারেট করা যায় না। সো আলটিমেটলি এই যে এআই
ক্যারিয়ার যেটা, আমি এটা নিয়ে আরো ইন ডিটেইলস আমি জানতে চাই যে আমার যে সেক্টরটা, হ্যাঁ আমার সেক্টর মার্কেটিং সেক্টর, সেখানে এখন দুজনে এআই আভাটার বা এআই এজেন্ট, হ্যাঁ এগুলো অলরেডি চলে আসতে আসছে অলরেডি। বাংলাদেশে এরকম অনেক আছে, আলাপ আছে, তারপরে হাটবাজার নামে আরো কিছু আসতেছে। তো ওই ওই মার্কেটে আমি এন্ট্রি করতে চাই, ঠিক আছে। এই তো এইসবের জন্য হলে যদি আমাকে, আচ্ছা, প্রথম বিষয় হলো, বুঝতে পারছি, প্রথম বিষয় হলো যে এখন ওয়ার্কিং কালচার নিয়ে কোনো গাইডেন্স চাচ্ছিস, না পরের কোশ্চেনটা নিয়ে গাইডেন্স চাচ্ছিস? না না, ওয়ার্কিং কালচার দেখা গেছে কি দোস্ত, আসলে এটা বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ, হ্যাঁ। তো আমি এটা মেনে নিছি, এখন কিছু করার নাই। আমি আমি যদি বলি, প্রথমত আমি আমার ক্যারিয়ার শুরু করে আমি হলো গিয়ে যে একটা ক্লাউড কিচেন, দেন সেখান থেকে এসিআই, দেন সেখান থেকে রানারফেল, দেন সেখান থেকে হলো আহ কি বলে আরেকটা ইয়েতে ছিলাম, আরেকটা প্রাইভেট কোম্পানিতে ছিলাম, ওটার নামটা আমার সঠিক খেয়াল আসতেছে না। তারপরে আবার ওখান থেকে যাই কলেজে, কলেজ থেকে যাই রিয়েল এস্টেট থেকে যাই হলো, এখন আছে হলো লাস্টলি আইএসও সার্টিফিকেশন একটা কোম্পানি, আমাদের কোম্পানির নাম হলো ইউনাইটেড সার্টিফিকেশন। আমরা ISO কাজ করি কলকাতা, বাংলাদেশ প্লাস আদার। তো এই হলো আমার ক্যারিয়ারের জার্নি। এন্ড হ্যাঁ, ডিপ্লোমেসি সব জায়গায় মেনটেন করা লাগে। তো ওটা ওটা কোনো ইস্যু না, ওটা ওটা অ্যাডাপ্ট হয়ে যায় নতুন কোনো একটা পদ্ধতি। But আমার এখন আচ্ছা, যেটা, আমি আমি ধর যে বুঝতে পারছি, আমি যদি ধর যে মানে আহ, মানে তোর এক্সপিরিয়েন্স থেকে যদি চিন্তা করি, so আমার প্রথম যেটা টার্গেট থাকবে যে আমার এক্সপিরিয়েন্সটাকে, আমার এক্সপিরিয়েন্সের সাথে আমি আমার এআই, মানে আমি এআই ইঞ্জিনিয়ারিং বলতেছি না, আমি এআই কে বলতেছি, ঠিক আছে? এটা টুলস হতে পারে, এটা ছোট ছোট অটোমেশন হতে পারে। আমি এআই কে অ্যাড করে আমি কিভাবে আরো 10x প্রোডাক্টিভ রেজাল্ট দিতে পারি, এটাই তো মেন জিনিস, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা আছে। তারপরে আমার বিজনেস প্রজেক্টে আমি কিভাবে এআই কে আরো ভালোভাবে ইনক্লুড করতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যেটা আমি মানে লাইক, তুই যেহেতু কমার্স মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডে, তাই না? হ্যাঁ রাইট। হ্যাঁ তার মানে তোর মানে একজন টেকনিক্যাল, ধরো যে সিএসসি অথবা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা আসছে, মানে নন বিজনেস ডিপার্টমেন্ট থেকে যারা আসছে, তাদের থেকে তুই বিজনেসের নলেজটা, তোর আইডিয়া আছে, ঠিক আছে? সো এই দিক থেকে তুই আগে আছিস। সেকেন্ড যে মার্কেটে তুই দেখতে পারিস, সেটা হইলো যে কারেন্টলি ভাইব কোডিং ইউজ করে, ঠিক আছে, আমরা কি করতেছি, অনেক ছোট ছোট বিজনেসম্যানদের জন্য আমরা ওয়েবসাইট বানায় দিচ্ছি। কথা বুঝছিস? ঠিক আছে, হয়তোবা তার বাজেট ফর এক্সাম্পল 20,000 টাকা মনে কর, ঠিক আছে? সে জাস্ট একটা অ্যাপিয়ারেন্স চাচ্ছে যে ভাই, ভাই আমার একটা সিম্পল ওয়েবসাইট লাগবে, আমার সিম্পল প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমার জন্য পারচেস হয়। তার মানে তোকে জাস্ট তখন জানতে হবে, আচ্ছা আমি কি কি প্রম্পট ইউজ করব, প্রম্পট ইউজ করে দেন আমি কি কি কালার দিব, কি কি লোগো কোন জায়গায় বসাবো, এই পুরা প্রম্পটটা সাজায়, মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সাজায় আমার টুলস কে বলে দিব যে ফর এক্সাম্পল ক্লড, ঠিক আছে, ক্লড আছে, আরো আরো বেশ কিছু টুলস আছে। ওই ওই টুলস গুলোতে আমি যদি প্রম্পট গুলা অথবা স্কিল সেট গুলা দিয়ে দেই, তখন আমাকে কি করবে, উইদিন ফিউ মোমেন্টস আমাকে কিন্তু একটা সুন্দর ই কমার্স সাইট কি করবে, দিয়ে দিতে পারে, ঠিক আছে? তার মানে ভাইব কোডিং এ এখানে একটা এক্সপার্টাইজ আনতে পারিস, ঠিক আছে? ওকে। সেকেন্ড যে বিষয়টা হলো নো কোড অটোমেশন টুল, ঠিক আছে, যেমন এনএটেইন, জেপিআর, এরকম বেশ কিছু নো কোড অটোমেশন টুল আছে, যেটাতে আসলে ড্র্যাগ এন্ড ড্রপ করে অটোমেশন ওয়ার্ক ফ্লোটা বানানো যায়। বুঝতে পারছিস? আই থিঙ্ক এটা তুই জানিস। তো তুই হ্যাঁ যদি হ্যাঁ ওটা করতে আমি, পারিস। ওটা আমি ট্রাই করতে গেছিলাম, বাট মানে ওটা ডিফিকাল্ট এই কারণে যে ওদের মানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা কেনা লাগে, শুধু এটা না, আমি যদি আরো হলো মানে তুই যেটা দেখাইতেছিলি
এআই ইনভার্টার, ঠিক আছে, এনভিডিয়া এআই যদি বলি, বা আরো এই ধরনের এআই যেগুলো আছে, হ্যাঁ, এগুলাতে হলো হিউজ লেভেলের একটা প্রিমিয়াম একটা যায়। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি মেটা বিজনেস ইউজ করতে হবে এখন, তো ওইখানে যখন কোনো অ্যাড রান করতে যাই, তখন আমি যে অ্যাডটা যে আমি যে বানাবো, ঠিক আছে, এটার পিছনে আমাকে ব্রেন স্টর্মিং করা থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্টে যাওয়া পর্যন্ত হিউজ পরিমাণ টাইম লাগে। হুম। হ্যাঁ, তো আমার কাছে হয় এত টাইম নাই, বা আমি এত টাইম আমি দিতেও চাচ্ছি না, ঠিক আছে, একটা জায়গায়। তো এটার জন্য আমার দরকার এআই এজেন্ট। এখন এআই এজেন্ট বানাইতে গিয়ে আমি একটু বিভিন্ন ধরনের, তো এই যে এআই এজেন্ট গুলো কিভাবে বানানো যায় সেটা শেখা, দেন সেটা রান করা, দেন আবার আমি আমার অলরেডি একটা টিম আছে, টিমের আমার রিসেন্টলি আমার পরিচয় হচ্ছে যে যারা এআই কাজ করতে চাচ্ছে, বাট কোনো মানে ইয়া পাচ্ছে না আর কি, কি বলবো, প্ল্যাটফর্ম পাচ্ছে না, কোনো স্পেস পাচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার হলো গিয়ে যে এখন আমি রিসার্চ করতে চাচ্ছি, বাট কি উপায় রিসার্চ করবো, কিভাবে কি করবো, আই ডোন্ট হ্যাভ এনি। আচ্ছা আচ্ছা, না ওইটাই বলতেছিলাম যে ধর যে তুই টুলস এর আইডিয়া তোর আছে এখন, তুই যদি টেকনিক্যাল মানে ইনসাইটটা জানতে চাস, তখন যেটা করতে হবে যে মানে তোর কি কোডিং শেখার ইচ্ছা আছে নাকি? দরকার হলে সেটাও শিখবো। না, দরকার আছে কিনা? হ্যাঁ, দরকার তো অবশ্যই থাকবে। টুডে টুমোরো দেখা গেছে যে নিজের সাপোর্ট তো নিজেকেই দেওয়া লাগবে। তো কখনো শুরু করছিস, মানে ট্রাই করছিস কোডিং শেখা? আমি এখন বর্তমানে যেটা করতেছি সেটা হলো যে আমার একজন অফিস কলিগ আমাকে হলো একটা বিষয় শেখাই দিচ্ছে, সেটা হলো যে তোর মানে প্লটে অনেক সময় দেখা যায় কি যে ডকুমেন্ট জেনারেশনে বিভিন্ন ধরনের লিমিটেশন থাকে। তো বাট এট দ্য সেম টাইম আমি যখন প্লটে যখন কোনো ধরনের রিসার্চ পেপার আমি যখন জেনারেট করি, এট দ্য সেম টাইম আমি তাকে বলি যে হলো বিএস কোডে রান করার জন্য, কোড লিখে দিতে। তো তো প্লট সেটা লিখে দেয়, দেন আমি সেটা বিএস কোডে রান করে, দেন আমি আবার সেখান থেকে ওই কি বলে এটাকে যে ডকুমেন্ট আমি কালেক্ট করি। তো মানে আমার জাস্ট জাস্ট বেসিক নলেজ, যে বিএস কোডের যে নলেজটা জাস্ট ওটা আছে, মানে মানে ওই রকম তেমন কিছু। আচ্ছা, আমি তোকে একটা সিলেবাস দিচ্ছি, ঠিক আছে, দেখ, ঠিক আছে, এই সিলেবাসটা ফলো করতে পারিস, মানে এই কন্টেন্ট গুলা, ঠিক আছে। হ্যাঁ, তো আমি দ্বারা দিচ্ছি। এই যে চ্যাটে দিয়ে দিচ্ছি, এই সিলেবাসটা ফলো করতে পারিস। মানে এখানে যে টপিক গুলো আছে, এই টপিক গুলো সম্পর্কে একটু ধর যে ধারণা নিলি। পাইছিস চ্যাটে? আমি এটা ওপেন করতেছি। তো এটা শেখার জন্য ধর যে তোর হাইয়েস্টলি ইনভেস্ট করতে হবে $10, ঠিক আছে, মানে $10 ফর ইউর সেলফ, যে তুই একটা কোন একটা পেইড এপিআই নিয়ে নিবি, ঠিক আছে। ওকে, সো $10 মোটামুটি অনেকদিন তুই প্র্যাকটিস করতে পারবি। তো $10 তো কোনো বেশি কিছু না, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বাট আমি যেটা সাজেস্ট করবো যে ধর যে মানে এটা তো তুই টেকনিক্যাল, এটা শখের বসে তো শিখতে মন যেতেছে শিখ, কিন্তু আরেক জায়গায় ফোকাস দিতে পারি যে যে কারেন্টলি আমাদের গ্লোবাল মার্কেটে ভালো সেলস এবং মার্কেটিং কনসালটেন্ট দরকার, নট এক্সিকিউটিভ, ঠিক আছে। কারণ কি, ধুমসে সবাই প্রোডাক্ট বানাইতেছে, ঠিক আছে, ঠিক আছে, এআই টুলস ইউজ করে, কিন্তু ধর যে আগে ছিল দুইটা প্রোডাক্ট,
মনে করো যে আগে একটা কোম্পানি 2টা প্রোডাক্ট বানাইতো 2 বছর ধরে, ঠিক আছে? তো ওই প্রোডাক্টটা মার্কেটে নেওয়ার জন্য ফর এক্সাম্পল 4 জন সেলস এবং মার্কেটার থাকতো। বাট এখন কি হয়েছে, 1 বছরেই তোর বানায় ফেলতেছে 20টা প্রোডাক্ট, রাইট? এই 20টা প্রোডাক্ট তো মার্কেটে যদি নিয়ে যেতে চায়, ও তো 4 জন দিয়ে পারবে না, পারবে? তো তখন যেটা হবে যে তখন যেটা লাগতেছে আমাদের সেটা হলো যে একজন ভালো সেলস কনসালটেন্ট অথবা মার্কেটিং কনসালটেন্ট, যে কিনা আসলে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নিতে পারবে, ঠিক আছে? Okay? এবং বাংলাদেশে, আমি যদি বাংলাদেশের মার্কেটে বলি, বাংলাদেশে মোস্ট অফ দ্য বিজনেস তাদের সিআরএম নাই, বুঝছিস? তারা সবাই কি ইউজ করতেছে, এক্সেলে তাদের হিস্টোরি গুলা ট্র্যাক রাখে, সেটা তো সলিউশন না। তো তাদের জন্য যেটা করতে পারিস যে কোনো একটা অটোমেশন টুল বানাইতে পারিস, ঠিক আছে, যেটা আমি কিনা তাদের। আমি এটাই আমি এটাই একটু আগে বলতেছিলাম যে আমি হলো এই যে হালখাতা নামে মানে এপিও আছে, আবার হলো তারা হলো অটোমেশনে তারা শিফট হচ্ছে। তো এইরকম হলো এই যে অটোমেশনের যে হিউজ একটা মার্কেট। আর আমি যখন হলো যে রিয়েল এস্টেট আমি যখন ছিলাম, তখন আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম যে ইন্ডিয়াতে একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, সেটা প্রায় ধর হলো 4,000 crore-এর একটা কোম্পানি এটা। ওই কোম্পানিতে বাংলাদেশি একজন লোক কাজ করছে, ঠিক আছে। অ্যান্ড মানে ফুল কোম্পানির অটোমেশন হলো টিমটা করে দিছিল। তো ফুল কোম্পানিতে বিলিভ ইট অর নট, ওই কোম্পানিতে শুধুমাত্র হাতে গোনা 4-5 জন কোর এমপ্লয়ি ছাড়া, বা হলো দেখা গেছে যে কোম্পানির কোর ওনার ছাড়া আর কোনো সেলস নাই। কোম্পানি হলো গিয়ে যে 4,000 crore একটা। না তো আমি আমি বলছি, ওই দিকে আমি শিফট হচ্ছি। আমি বলছি তুই কোন কোম্পানির কথা বলছিস, কিন্তু মানে তুই যে নিউজটা জানিস, ঠিক আছে, হ্যাঁ, ওইটা জাস্ট একটা, মানে আমি যদি বলি ওইটা জাস্ট একটা মিডিয়া নিউজ, কথা বলছিস, মানে হাইপ নিউজ। এটা পসিবলই না যে ধর যে তুই একা ফুল একটা কোম্পানি চালাবি, মানে ওই ক্যাপাবিলিটি এখনো এআই এজেন্টের হয় নাই, মানে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, বুঝছিস, হ্যাঁ। ঠিক আছে, মানে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির কথা বলছি, ঠিক আছে। এটা খুবই ডিফিকাল্ট, কারণ কি, তুই যখন ওই টাইপ অফ এআই এজেন্ট বানাইতে যাবি, জাস্ট চিন্তা কর যে মাসে তোর কত ডলার বিল লাগবে, বুঝতে পারছিস, ঠিক আছে? ওই ইনভেস্টমেন্টটা ম্যানেজ আসলে আমরা করতে পারি না। তোমার তো আমি একটা জাস্ট রাফ আমি একটা তোর ইয়ে করছিলাম, মানে কস্ট এস্টিমেট করছিলাম। হার্ডওয়্যারের কস্টই আমার আসে প্রায় 20-25 লাখ টাকা। 20-25? 20-25 লাখ। এটা মানে এটা কোনো টাকাই না, ঠিক আছে। না, তুই তুই যেটা কথা বলি 4,000 কোটি টাকার যে ভ্যালুয়েশন, ঠিক না আছে, না, ওটা তো হলো ইন্ডিয়ান একটা কোম্পানির জন্য, মানে মানে বললাম। কিন্তু আমি যদি আমার নিজের ওইটা জাস্ট প্রজেক্টের হাইপ কথাই যদি নিউজ, বলি। মানে তুই যে নিউজ ওইটা জাস্ট হাইপ, ঠিক আছে। হ্যাঁ, ওইটা নিয়ে ওই টুইটারে প্রচুর কমেন্ট হইছে যে আমি হ্যাঁ, তোমার প্রোডাক্ট নিছি, তোমার প্রোডাক্ট নিয়া, ঠিক আছে, ইউজ করতে গেছি, কোনো কাজ করে না, মানে প্রচুর হ্যাঁ। পচাইছে, ঠিক আছে, টুইটারে, বুঝছিস। তো মানে আমি যেটা সাজেস্ট করতেছি যে, মানে ধর যে, মানে প্রবলেমস নিয়ে আগা, যে ধর যে ফর এক্সাম্পল তো যেমন সিআরএম একটা ইন্ডাস্ট্রি, তাই না? তো হ্যাঁ, এই সিআরএম ইন্ডাস্ট্রিতে তুই ধর যে অটোমেশন স্পেশালিস্ট হবি, ঠিক আছে, অথবা ধর যে আইওসি ইন্ডাস্ট্রি, তাই না, আইওসি তো একটা বড় ইন্ডাস্ট্রি, অথবা কমপ্লায়েন্স যেটাকে বলি, তাই না আমরা, এই কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রিতে তুই ধর যে অটোমেশন স্পেশালিস্ট হবি, মানে এই কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে যত ধরনের অটোমেশন দরকার লাগে তুই 1 বাই 1 ওগুলা বানানো শুরু করবি, ঠিক আছে। তার মানে তুই যে ইন্ডাস্ট্রি গুলোতে বেশি কাজ করছিস, ধর তুই ক্লাউড কিচেনে কাজ করছিস না, তো ক্লাউড কিচেন তো গ্লোবালি অনেকগুলো আছে। তো ক্লাউড কিচেনের জন্য মানে তুই গ্লোবাল চিন্তা করবি, বাট প্রথমে হয়তো বা টার্গেট করবি বাংলাদেশ, তাই না? সো ক্লাউড কিচেনের জন্য তুই কি কি ছোট ছোট অটোমেশন নিয়ে আসতে পারিস, বুঝতে পারছিস?
তো ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রি ওয়াইজ আগা, তাহলে যেটা হবে যে ওই এখনকার যুগে ওই যে কি জানি মানে সিস্টেম ডেভেলপ করা তো কোনো ইস্যু না, কিন্তু ডোমেন নলেজটা কিন্তু অনেক বড় অ্যাসেট, যেটা চ্যাট জিপিটির কাছে নাই। হ্যাঁ, চ্যাট জিপিটির কাছে কি আছে, তুই বললি যে আচ্ছা আমি একটা এর থেকে যেন সিআরএম বানাবো, ও কি করলে এটা জেনারেল নলেজ দিবে। বাট আমার এর থেকে আসলে সিআরএম এর ইনফ্রাস্ট্রাকচার কি, এটা কি আমি ছাড়া আর কেউ ভালোভাবে জানবে? চ্যাট জিপিটি জানবে? জানবে না। কারণ কি, আমি তো জানি আমার 10,000 কাস্টমার আছে, 10,000 স্টুডেন্ট আছে, ওদের প্রবলেম গুলো আমি ভালো করে জানি, এটা তো চ্যাট জিপিটি জানে না। ঠিক আছে, তো ওই যে ডোমেইন এক্সপার্টিসটার উপর বেস করে ইন্ডাস্ট্রি ওয়াইজ অটোমেশন বানা, বুঝছিস? যেটা আর কি আমি এখন করতেছি আর কি। যেমন এখন আমরা আমরা দুইটা ইন্ডাস্ট্রিতে এখন খুবই মানে তিনটা ইন্ডাস্ট্রি, একটা হলো হেলথ, 2 নাম্বার হলো ওটাকে বলা হয় ই কমার্স, আর 3 নাম্বার হলো এডটেক। কারণ এই তিনটা সেক্টরে আমরা অনেক বেশি কাজ করছি তো ট্রেডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টে। তো এই তিনটা সেক্টরে অনেক কিছু ধর যে আমাদের কাছে আছে আর কি। তো ওইটার ক্ষেত্রে আমরা কি করি, ছোট ছোট অটোমেশন বানায় রাখতেছি। এই ধর আলাপেআই, আলাপে আমরা দিচ্ছি ই কমার্স আর এডটেক ইন্ডাস্ট্রিকে। ঠিক আছে, কারণ কি আমরা এই ইন্ডাস্ট্রির তবে কি তোদের বিষয়টা জানি। ঠিক আছে, আলাপে হলো আমাদের আমাদের হলো টেক পার্টনার। ঠিক আছে। আচ্ছা দোস্ত, আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হলো যে মানে আমাকে মূলত হলো এআই অটোমেশনটা আমাকে শিখতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি আমার কোনো একটা কাজের কথা যদি বলি, হ্যাঁ, ফর এক্সাম্পল আমার রিসার্চ আমার রিসার্চ পেপার আমার জেনারেট করতে হয়, বা আমার বিভিন্ন ধরনের এসওপি আমার জেনারেট করতে হয়, হ্যাঁ, এইটার জন্য আমার অটোমেশন দরকার। ফর এক্সাম্পল, আমি হলো একটা ফরম্যাট আমি ঠিক করে দিলাম যে হ্যাঁ, এই ফরম্যাটের আন্ডারে তুমি আমাকে এনি টাইপ অফ এসওপি তুমি আমাকে বানায় দিবা। হ্যাঁ, তো ওইটার জন্য আমার একটা অটোমেশন দরকার। এই যে আমি যে আপনাকে অটোমেশন বানাবো, ঠিক আছে, ওয়েদার ইট কুড বি বাই এনিটাইম বা যেটাই হোক না কেন, ঠিক আছে, আমাকে এখন ওগুলো আমাকে শিখতে হবে। ঠিক আছে, আমি এখনো ভালোভাবে আমি শিখি নাই। ওই যে আমি তোকে যে লিঙ্কটা দিচ্ছি, মানে তুই যদি কোডিং এর পার্সপেক্টিভ শিখতে চাস, ওই আমার লিঙ্কে যে টপিক গুলো আছে ওগুলো একটু ফলো করে শিখতে থাক। ঠিক আছে, এরপরে যদি কোনো হেল্প লাগে বলিস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আর অফিসে আসিস। থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, জয়েন হ্যাঁ, হ্যাঁ, করার জন্য। অবশ্যই, অবশ্যই। আচ্ছা দেখি, আই থিঙ্ক সবার সাথে কথাবার্তা হইছে। সো আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক থ্যাংক ইউ সো মাচ সময় নিয়ে আসছেন। ঠিক আছে, ভুলা যায়েন না আবার, অফিসে দাওয়াত রইলো। ঠিক আছে, চা নাস্তা খেয়ে যায়েন। ওকে, আর এনি কাইন্ড অফ ইস্যু হলে ইনশাল্লাহ জানাবেন। ঠিক আছে, আর নিজে যে কাজগুলা করতেছেন যেটা ইচ্ছা ট্রাই করেন, ফেল করেন সমস্যা নেই, আবার ট্রাই করেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দোস্ত,